নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আক্সলেপিয়া হেলথ চ্যানেলে। আপনাদের প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটাই কথা বলবো, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধানের জন্য অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথ চ্যানেল। শরীর থাকলেই রোগ থাকবে, আর রোগ যেমন থাকবে তার সমাধানও থাকবে, আর সেই সমাধানের উপায়গুলোই আমাদেরকে বলে দেন ডাক্তারবাবুরা। আজকে আমি চলে এসেছি অ্যাপেলো হসপিটালসে এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অন্যতম বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্পণ চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আক্সলেপিয়া হেলথ চ্যানেলে স্বাগত জানাই। এই যে শীতকাল পেরিয়ে আমরা গরমকাল এলো, এবং গরমকাল আর শীতকালের মাঝে এই যে সময়টার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, সর্দি কাশি তো কম বেশি সবারই লেগে থাকছে। খুসখুসে কাশি, নাক দিয়ে জল পড়া, এই ধরনের সমস্যাগুলো হলে আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ কিনে খেয়ে ফেলে। সেই জিনিসটা কতটা ক্ষতিকারক হতে পারে? দেখুন, ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আমরা বলছি তার মধ্যে দু তিনটে ওষুধ আছে। যেমন একটা হচ্ছে খুব কমনলি যেটা মানুষ খায়, সেটা হচ্ছে কাপ সিরাপ। দ্বিতীয় হচ্ছে এখন যেটা খুব পাওয়া যায়, আমাদের ছোটবেলায় এতটা পাওয়া যেত না, সেটা হচ্ছে মন্টেলিউকাস্ট এবং লিভোসেট্রিজিন জাতীয় যে কম্বিনেশনগুলো, সেগুলো পাওয়া যায় এখন। 3 নম্বর যে প্রবণতাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটু লং স্ট্যান্ডিং কাশি যাদের কমছে না, তারা মুড়িমুড়কির মতো কিছু স্টেরয়েডের ট্যাবলেটও খেয়ে নিচ্ছেন। এখন এই তিনটের মধ্যে আমরা যদি ধরি, কিছু কিছু কাফ সিরাপ আছে যেগুলোর হয়তো খেলে সাইড এফেক্ট পাই না, ঠিক আছে, সেটা আপনি খেতে পারেন এবং সামান্য কাশিতে সেগুলো হয়তো দেওয়াও হয়, কিছুটা গলা সুদিং হয়, আরাম পাওয়া যায়, সাময়িক কাশি কমে। মন্টেলিউকাস্ট লিভোসেট্রিজিনের যে কম্বিনেশনগুলো আছে সেগুলো আমরাও অনেক সময় প্রেসক্রাইব করি, এবং সেটা একটা শর্ট টার্মে খেলে তার কোনো ক্ষতি খুব একটা পাওয়া যায় না। কিন্তু তৃতীয় যেটা আছে, যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট ক্ষতিকারক, এবং একদমই সেটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া সেই ধরনের ওষুধগুলো খাওয়া উচিত না। কারণ কাশিটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা কি সামান্য কাশি না কোনো গুরুতর অসুখের ইঙ্গিত দিচ্ছে, সমস্তটা জিনিসের মধ্যে কিন্তু না ঢুকে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো কিন্তু আমরা খেতে কখনোই প্রেসক্রিপশন করি না বা খেতে বলি না। একদম। এবার আপনি যে বলছেন যে কাশি শুধুমাত্র যে সর্দি কাশি বা ঠান্ডা লাগা থেকে হতে পারে বা ঠান্ডা গরমের সময় থেকে হবে, এরকম ব্যাপারটা নয়, অন্যান্য আরো অনেক রোগের সিমটমস কাশি দেখা দিতে পারে। তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি কোন রোগকে আইডেন্টিফাই করতে পারেন? দেখুন, কেউ যখন কাশির সমস্যা নিয়ে আসেন, কখনো কখনো সেটা সিজনাল কাফ হয়, প্রতি বছর হয়তো এই সময় তার হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা ডায়াগনোসিস ইজি হয়, না ঠিক আছে, এটা হচ্ছে অ্যালার্জিক একটা রাইনাইটিস আছে, তার সাথে একটা অ্যালার্জিক অ্যাজমা, সেই থেকে তার কাশি হচ্ছে। অথবা কোনো একটা সময় কারোর একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, একটা এয়ারওয়ে রিঅ্যাক্টিভ ডিজিজ আছে, যেখানে আমাদের শ্বাসনালীগুলো কিছুটা হলেও সরু সরু হয়ে যাচ্ছে, সেই ধরনের একটা কাশি হতে পারে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়। 3 নম্বর হচ্ছে সিওপিডি জাতীয় রোগ যাদের আছে, বিশেষ করে ক্রনিক ব্রঙ্কাইটিসের একটা কাশি, বছরে 3 মাস 4 মাস 6 মাস তারা কাশতে থাকেন, তাদের একটা ধরনের কাশি আছে। কিছু কাশি আছে যেটা কাশি, বুকে ব্যথা, পাকা পাকা কফ, যেটা একটা হলুদ রঙের কফ নিয়ে আসেন, সেক্ষেত্রে নিউমোনিয়ার একটা সাসপিশন করতে হয়। কিছু কিছু আছে যাদের পোস্ট নেজাল ড্রিপ হয়, নাক দিয়ে জল পড়ছে, তাদের এক ধরনের একটা আপার এয়ারওয়ে একটা প্রদাহ থেকে একটা কাশি হয়। আর একটা কাশি যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এক্সারশনাল কাশি আছে, সেইগুলোতে কিন্তু মনে রাখতে হবে শুধু কাশি যে শুধু লাংসের থেকে হয় তা নয়, কাশি কিন্তু হার্টের কারণেও হতে পারে, যেটা হার্ট ফেলিওরের কাশি বলি আমরা এক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেখতে হবে যে হার্টের কোনো অসুখ আছে কিনা, কোনো ভালভের সমস্যা আছে কিনা, কোনো হার্ট ফেলিয়ার আছে কিনা, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো কাশি মানেই যে সেটা শুধুমাত্র একটা কাফ সিরাপ কিংবা অ্যান্টিবায়োটিক এই দিয়ে চলে যাবে তা নাও হতে পারে, তার কিন্তু প্রপার একটা ডায়াগনস্টিক প্ল্যান আমাদের করতে হয়। স্যার, আপনি তো প্রত্যেকদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে কাজ করছেন, তো সেক্ষেত্রে এরকম কোনো পেশেন্ট আসে যে প্রথমে সামান্য কাশির সমস্যা নিয়ে এলো, বা তারপর সেটা বড় গুরুতর কোনো মারাত্মক রোগ ধরা পড়লো বা এরকম কিছু সমস্যা, সেরকম কোনো অভিজ্ঞতা যদি আপনি একটু শেয়ার করেন? খুবই কমন যে কারোর হয়তো কাশি কমেনি, তারা হয়তো ওষুধপত্র খেয়েছেন কিংবা খাননি, সেক্ষেত্রে হঠাৎ করে সেই কাশিটা
একটা বড় নিউমোনিয়া ট্রান্সফার নিয়েছে এবং সেটা দেখা যাচ্ছে সেই কাশিটা খুব মারাত্মক আকার ধারণ করেছে, সেখান থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে, সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে আমাদের খুব পুরুলেন্ট স্পুটাম বেরোচ্ছে, এক্সরেতে একটা বড় প্যাচ তৈরি হয়েছে, সিটি স্ক্যানে দেখা যাচ্ছে একটা বড় নিউমোনিয়া হচ্ছে। এই ধরনের জিনিসগুলো হামেশাই ঘটতে থাকে। অথবা কিছু কাশি আছে, আপনাকে যেটা বললাম, যে ক্ষেত্রে এই কাশিটা একটা পারসিস্টেন্ট কাশি চলছে, আনট্রিটেড ছিল, দেখা যাচ্ছে হঠাৎ করে সেই কাশি থেকে শ্বাসকষ্ট, একটা প্রচন্ড ঘাম দিয়ে একটা শ্বাসকষ্ট, হার্ট ফেলিওরের মতো মনে হয়েছে, তারা ইমার্জেন্সিতে এসছেন। তো এই ধরনের জিনিসগুলোতে কিন্তু একটা মানে একটা স্পেকট্রাম অফ কাশি কিন্তু আমরা দেখি, এবং ক্রিটিক্যাল কেয়ারে এই কাশি কিন্তু একটা বড় রোল প্লে করে। তার হিস্ট্রি থেকে যদি দেখা যায় যে অনেক মানে কেউ হয়তো নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছেন, কাশিটা হয়তো তার 5-7 দিন আগে শুরু হয়েছে। আচ্ছা, সেই জায়গা থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে পেশেন্ট ভর্তি হলেন, তার রিকভারির চান্স একটু এজেড পার্সনদের ক্ষেত্রে কতখানি হতে পারে? দেখুন, নিউমোনিয়া সাধারণত দেখা যায় যে কিছুটা হলেও এক্সট্রিমস অফ এজে বেশি হয়, মানে হয় বাচ্চাদের বেশি হয়, নয় বয়স্কদের বেশি হয়। সেক্ষেত্রে বয়স্ক রুগী অনেক আসেন হাসপাতালে, তাদের লাংস জনিত সমস্যা এবং সিওপিডি আছে হয়তো কি নেই, কিংবা তার সাথে একটা প্রাইমারি নিউমোনিয়া, সেগুলোও আসে। তো সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট করলে সেরে যাওয়ার চান্স অনেক বেশি। কারো কারো ক্ষেত্রে রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশন হয়, বিশেষ করে সিওপিডি যাদের আছে তাদের ক্ষেত্রে রিকারেন্ট হসপিটাল অ্যাডমিশন হয়। তাদের ক্ষেত্রে ভ্যাকসিন আমরা খুব বলি যে আপনারা ভ্যাকসিন নিন, নিউমোকক্কাল ভ্যাকসিন নিন, আপনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিন, যাতে একটুই বারবার করে ইনফেকশন হওয়ার চান্সটা কম হয়। আরেকটা জিনিস আমরা যেটা বলি, খুব ফিজিওথেরাপি করুন, যাতে আপনার পালমোনারি রিহ্যাব, যে আপনার লাংসের কোনো যে সমস্ত লোবগুলোতে ক্ষতি হয়ে আছে, ব্রঙ্কিয়াক্টিসিস আছে, সেগুলো ভালো করে টয়লেটিং হয়, ড্রেনেজ হয়, আপনার বারবার ইনফেকশনটা যাতে না হয়। তো এই সমস্ত জিনিসগুলো ছাড়ার সময় আমরা কিছুটা হলেও গাইড করি, যাতে তাদের বারবার অ্যাডমিশন হতে না হয়। নিউমোনিয়া যেমন একটা মারাত্মক রোগ, সেই জায়গায় দাঁড়িয়ে তো টিউবারকিউলোসিস বা যক্ষ্মাও তো একটা ভয়ঙ্কর সমস্যা। কিন্তু যক্ষ্মা কতটা ট্রিটেবল বা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে? এই কাশির কথাটা বলতে গেলে সবসময় যক্ষ্মার কথাটা বেরিয়ে আসে, ঠিক আছে? এই জন্যই আমরা বললাম যে আমরা হয়তো 2 সপ্তাহের বেশি যে কাশি আছে, সেটা যদি আমাদের একটু পরীক্ষা করতে হয়, যক্ষ্মার পরীক্ষাটা করতেই হবে। যেটা মোস্ট কমনলি হয় যে স্পুটাম ফর এএফবি করা হয়, যে স্পুটামটা থেকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই দেখি, সেক্ষেত্রে কালচার করতে পারি, যাতে সেই স্পুটামটা বেরোচ্ছে না, অথবা যক্ষ্মার মতো সিমটম আছে, তাদের ওয়েট লস আছে, তাদের জ্বর আসছে, তাদের কাশি হচ্ছে, এক্সরেতে কিংবা সিটি স্ক্যানে প্যাচ আছে, সেক্ষেত্রে কিন্তু ব্রঙ্কোস্কোপির সাহায্য নেওয়া হয় ওই কফটাকে তুলে এনে পরীক্ষা করার জন্য, যাতে স্পুটাম অ্যাডিকুয়েট উঠছে না। তো কাশির সাথে যক্ষ্মার একটা ওতপ্রোতভাবে জড়িত পালমোনারি টিউবারকুলোসিস, পার্টিকুলারলি একটা লং স্ট্যান্ডিং কাশি, ঘুষঘুষে জ্বর, ওয়েট লস, এই 3টে জিনিস নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। তো বিশেষত একটু লং স্ট্যান্ডিং 2-3 সপ্তাহের বেশি কাশি, যাদের কয়েক মাস কাশি হচ্ছে, তাদের কিন্তু এই জিনিসটাকে এক্সক্লুড করতেই হবে। এই যে ঠান্ডা গরমের সময়টা পেরিয়ে গরমকাল এলো, কাশির সমস্যা নিয়ে আমরা এত কথা বললাম, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি টিপস দেবেন? দর্শকদের উদ্দেশ্যে টিপস এটাই দেবো যে এই যে শুষ্ক ওয়েদার, একটা ড্রাই ওয়েদার, আমরা যে বসন্তকাল যেটাকে আমরা বলতাম, এইখানে একটা পোলেন্স, আমাদের দূষণ, এটা ভারী মাত্রায় থাকে। তো এই জায়গাগুলোতে আমাদের একটু সতর্কতা, যাদের একটু ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু খুব ভুগতে থাকেন। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, যারা আগে থেকে ইনহেলার ইউজ করছেন কিংবা রেসপিরেটরি কোনো মেডিসিন ইউজ করছেন, সেগুলো যেন প্রপারলি করতে থাকেন। যারা ইউজ করছেন না, অথবা যাদের সিজনাল ভ্যারিয়েশন আছে, আমরা সেই সময় কিছুটা একটা প্রোটেক্টিভ কভার অনেক সময় ইনহেলার ইউজ করতে হয়, অথবা তাদের এই বললাম যেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনসগুলো ইউজ করতে হয়। আর নতুন করে কিছু হলে সেক্ষেত্রে একটা ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল যেভাবে হবে, সেটা আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে প্রপারলি চিকিৎসা করাটাই ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা হলেই কিন্তু অবশ্যই সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন, আর ডাক্তারবাবুর কথা মতো কোনো পরিস্থিতিতে ওভার দ্য কাউন্টার ওষুধ খেতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে তার সমাধান পাওয়ার জন্য অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন, এবং সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত টিপস ফলো করার জন্য চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের চ্যানেলে। নমস্কার।